সমুদ্রের এক নিচে মৎস্য রাজ্যে বাস করত ডেভিড নামে এক মৎস্যকুমার। কিছুদিন পরে তার এক মৎস্যকন্যার জন্ম হয়। এর জন্য ডেভিড মৎস্য রাজ্যের সবাইকে নিমন্ত্রণ করে। আজ আমার কন্যা জন্ম হওয়াতে আমি ভীষণ আনন্দিত, তাই আপনারা আনন্দ করুন, খাবার খান। এরপর ডেভিড তার কন্যাকে নিয়ে সবার সাথে আনন্দ করতে থাকে। ডেভিড তার কন্যাকে ভীষণ ভালোবাসতো, আর এভাবেই দিন যেতে লাগলো। ডেভিডের কন্যাও বড় হতে লাগলো। একদিন ডেভিডের কন্যা জুকি একা একা বাহিরে ঘুরতে থাকে। তখন সে একটি সমুদ্রে থাকা মাছ দেখতে পায়। উফ, কি সুন্দর মাছটি! জুকি সেই মাছটি ধরে ফেলে আর মাছের সাথে খেলতে থাকে। এরপর সে মাছটি যেখানে যেত, জুকিও তার পিছনে পিছনে যেতে লাগলো। আর একটা সময় পর জুকি রাস্তা হারিয়ে ফেলে। বাবা, আমাকে নিয়ে যাও, আমি কোথায় চলে এসেছি? সেই পথ দিয়ে যাচ্ছিল এক মৎস্যকুমার। সে ছোট মৎস্যকন্যাকে দেখে তার কাছে যায়। আরে এ কি মৎস্যকন্যা, তুমি কাঁদছো কেন? আর একা একা এখানে এলে কি করে? আমি যে পথ হারিয়ে ফেলেছি, তুমি কি আমাকে আমার বাবার কাছে নিয়ে যেতে পারবে? হ্যাঁ অবশ্যই, তুমি চলো আমার সাথে। এরপর মৎস্যকুমার জুকিকে নিয়ে রাজ্যে চলে যায়। জুকিকে সুস্থ অবস্থায় দেখে তার বাবা বলে, মা জুকি, তুই সারাদিন কোথায় ছিলি? তোকে কত খুঁজেছি, কোথায় গিয়েছিলি মা? মহারাজ, আপনার কন্যা হারিয়ে গিয়েছিল, ফিরে আসার পথ খুঁজে পাচ্ছিল না। আমি আপনার কন্যাকে দেখে এখানে নিয়ে এলাম। অনেক ভালো করেছো মৎস্যকুমার, তোমায় কি বলে যে ধন্যবাদ দিব। না না মহারাজ, ধন্যবাদের কোনো প্রয়োজন নেই। আমি যে আপনার উপকার করতে পেরেছি, এতে আমি আনন্দিত। একথা বলে মৎস্যকুমার সেখান থেকে চলে আসে। ধীরে ধীরে জুকি একদম বড় হয়ে যায়। জুকির স্মৃতিশক্তি অনেক কম ছিল, সে সবকিছু তাড়াতাড়ি ভুলে যেত। কি ব্যাপার জুকি, কোথায় যাচ্ছ তুমি? বাবা, আমি বাহিরে যাচ্ছি। তোমায় বলেছিলাম না এই সময় তুমি বাহিরে যাবে না? আমি দুঃখিত বাবা, তোমার কথা আমার মনে ছিল না। আমি এখন আর বাহিরে যাব না বাবা। ঠিক আছে মা। এরপর জুকি তার রুমে চলে যায়। এভাবেই কেটে যায় বেশ কয়েকদিন। জুকি বাকি মৎস্যকন্যাদের সাথে বাইরে গল্প করছিল। চলো আজ আমরা অনেক দূর থেকে ভ্রমণ করে আসি, কদিন থেকে কোথাও যেতে পারছি না। আমিও যাব তোমাদের সাথে। তারপর তারা সবাই মিলে রাজ্যের বাইরে চলে যায়। তারা তিনজন তিন দিকে যায়। কিছুক্ষণ পর ম্যাগিও আরেকজন মৎস্যকন্যা একই জায়গায় ফিরে আসে, কিন্তু তারা জুকিকে কোথাও দেখতে পায় না। কি হলো, জুকি এখনো এখানে আসছে না কেন? সবারই তো এখানে আসার কথা ছিল। চলো আমরা জুকিকে খুঁজে আসি। কিন্তু তারা জুকিকে কোথাও খুঁজে পায় না। এরপর তারা রাজ্যে ফিরে আসে। অন্যদিকে জুকি পথ হারিয়ে ফেলে। আমি কোথায় চলে এলাম? এবার আমি রাজ্যে ফিরে যাব কি করে? আমি যে পথ হারিয়ে ফেলেছি। তখনই এক জলদস্যু জুকিকে দেখে ফেলে। আরে বাহ, কত সুন্দর মৎস্যকন্যা! মনে হচ্ছে আমার রাজ্যে পথ হারিয়ে চলে এসেছে। মৎস্যকন্যার সাথে কথা বলে আসি। এ কি মৎস্যকন্যা, তুমি এখানে? কে তুমি? আমি হলাম জলদস্যু, কিন্তু তুমি এখানে কি করছো? আমি যে পথ হারিয়ে ফেলেছি, আমি আমার রাজ্যে ফিরে যেতে চাই। যা ভেবেছিলাম তাই হলো। তুমি কি আমাকে আমার রাজ্যে নিয়ে যেতে পারবে? আমি আমার মা বাবার কাছে যেতে চাই। হ্যাঁ, চলো আমার সাথে। এ কথা বলে দস্যুটি মৎস্যকন্যাকে নিয়ে যেতে লাগলো। সমুদ্রের নিচে এক গুহায় দস্যুটি থাকতো। জুকিকে নিয়ে সে গুহার ভিতরে প্রবেশ করলো। এ কি, তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? এটা তো আমার রাজ্য নয়। তবে আজ থেকে তোমায় এখানেই থাকতে হবে মৎস্যকন্যা। না,
আমি এখানে থাকতে চাই না, আমাকে যেতে দাও। আমার কাছ থেকে তুমি আর কখনোই পালাতে পারবে না। একথা বলে দস্যুটি মৎস্যকন্যাকে আটকে রাখে। অন্যদিকে মৎস্যকন্যা যোগীর বাবা যোগের জন্য চিন্তা করতে থাকে। এ কি, আমার কন্যা এখনো রাজ্যে ফিরে এলো না কেন? কোথায় গেল জুকি? ডেভিড তার কর্মচারীদের পাঠিয়ে দিল, কিন্তু তারাও জুকিকে খুঁজে পেল না। এভাবেই দিন যেতে লাগলো। তুমি আমার কন্যাকে তাহলে খুঁজে পেলে না? আমি আমার কন্যাকে ছাড়া একা কি করে থাকবো? অনেক খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। আমি এখন কি করব বলো? আমার যে আর কিছুই করার নেই। এভাবেই 2 মাস কেটে গেল। মৎস্যকন্যা জুকি দস্যুর কবলে আটকে ছিল। একদিন সে পথ নিয়ে যাচ্ছিল এক মৎস্যকুমার, আর সে চিৎকারের আওয়াজ শুনতে পেল। বাঁচাও, বাঁচাও আমাকে। আরে, কে এভাবে চিৎকার করছে? মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে। তুমি এখানে এলে কিভাবে? মহারাজ তোমায় কত খুঁজেছে, কিন্তু কোথাও পাইনি। ওই দস্যু আমায় বেঁধে রেখেছে, আমায় বাবার কাছে নিয়ে চলো। ঠিক আছে, তাড়াতাড়ি চলো, নয়তো দস্যু দেখতে পেলে আমাদের আক্রমণ করবে। এরপর মৎস্যকুমার দ্বীপ জুকিকে নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। কিছুক্ষণ পর সেখানে দস্যু চলে আসে। আরে, এ কি, মৎস্যকন্যা কোথায় গেল? কার এত বড় সাহস আমার এখান থেকে মৎস্যকন্যাকে নিয়ে যায়? তাদের তো শিক্ষা দিতেই হবে। একথা বলে দস্যু বাহিরে বেরিয়ে তাদের খুঁজতে থাকে, কিন্তু খুঁজে পায় না। এদিকে মৎস্যকুমার দ্বীপ জুকিকে নিয়ে রাজপ্রাসাদে চলে আসে। মহারাজ, আপনি কোথায়? তাড়াতাড়ি চলে আসুন, দেখে যান কে এসেছে। এ কি, আমার কন্যা জুকি, এতদিন কোথায় ছিলি তুই? জানিস আমরা তোকে কত খুঁজেছি। বাবা, এক দস্যু আমাকে আটকে রেখেছিল, আর তাই আমি আসতে পারিনি। আর আজ এই মৎস্যকুমার আমাকে বাঁচিয়েছে। তোমায় অনেক ধন্যবাদ বাবা, আমার কন্যাকে বাঁচানোর জন্য। তবে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কিসের সিদ্ধান্ত বাবা? তোমার সাথে মৎস্যকুমারের বিয়ে দিব। যে আমার হারানো মৎস্যকন্যাকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে, আমি তার কাছেই আমার মেয়েকে দিব। মৎস্যকুমার দ্বীপ ডেভিডের প্রস্তাবে রাজি হয়ে যায় আর বিয়ের আয়োজন শুরু করে, আর ধুমধাম করে তাদের বিয়ে দিয়ে দেয়। মোড়ল মশাই, আজকে কি কি বাজার করা লাগবে আমায় বলুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। প্রতীক, তুই হচ্ছিস আমার একমাত্র ভরসা। তুই সেই ছোট থেকে আমার এখানে কাজ করিস, তোকে আমি অনেক বিশ্বাস করি। আপনি আমায় এত বিশ্বাস আর ভরসা করেন জন্যই তো আমি এখনো আপনার এখানে আছি। আমার প্রতি এত ভরসা যেন সবসময় থাকে। হ্যাঁ রে, তা তো অবশ্যই। যা, এবার বাজার করে নিয়ে আয়। তোর যা যা ভালো লাগে তাই কিনবি। ঠিক আছে মোড়ল মশাই। এরপর প্রত্যেক সেখান থেকে বাজারে চলে গেল আর বাজার করে নিয়ে এলো। আর একদিন মোড়ল প্রতীককে ডাকতে লাগলো। প্রতীক, কোথায় তুই? তাড়াতাড়ি এদিকে আয়। জি মোড়ল মশাই, বলুন, ডাকলেন কেন? আমাদের যে আজকে নদীর ঘাটে যেতে হবে। আমার সব মালামালগুলো আমি শহরে পাঠিয়ে দিব, সেগুলো বিক্রি করে দিতে হবে। এ তো খুব ভালো কথা, আপনার সব মালামালগুলো যেন ভালোভাবে পৌঁছে যায়। হ্যাঁ রে, তবে আমি চাই তুই সেই শহরে যাবি, আর সেগুলো দেখাশোনা করবি, আবার সেই লঞ্চের সাহায্যে ফিরে আসবি। কিন্তু আমি, না না, আমি আর কোনো কথা শুনতে চাই না। তুই তৈরি হয়ে আয়, আমি তোকে বিদায় দিয়ে আসি। এরপর প্রতীক তৈরি হয়ে আসে আর নদীর ঘাটে যেতে থাকে। আর প্রতীক লঞ্চে উঠে পড়ে। বিদায় মোড়ল মশাই।
এরপর সেই লঞ্চ ছেড়ে দেয় আর প্রতীকও শহরের উদ্দেশ্যে যেতে থাকে। যেতে যেতে এক সময় মাঝপথে চলে আসে আর তখনই অনেক জোরে বাতাস বইতে শুরু করে, নদীর ঢেউ আসতে থাকে। এসব দেখে প্রতীক অনেক ভয় পেয়ে যায়। এসব কি হচ্ছে? এই যে অনেক বাতাস আর বৃষ্টি পড়ছে, লঞ্চ বুঝি এবার ডুবে যাবে। হায় হায়, এবার কি হবে? কি করব এবার আমি? লঞ্চ আর সামনের দিকে এগোতে পারছিল না আর এক সময় পুরো লঞ্চ ডুবে যায়। প্রতীক একটি ব্যাগের সাহায্যে ভাসতে থাকে আর ভাসতে ভাসতে এক কিনারায় এসে পৌঁছায়। এরপর তার জ্ঞান ফিরে আসে। আমি কোথায় এসেছি? চারদিকে এত গাছপালা, আমার সঙ্গীরা কোথায় গেল? আমি এবার মোড়ল মশাইকে কি বলবো? আমি বাড়ি যাব কি করে? এই বলে প্রতীক সেখান থেকে উঠে চারদিকটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। তখনই তার চোখ পড়ল এক বড় রাজপ্রাসাদের দিকে। এত বড় রাজপ্রাসাদ! আমি তো এক রাজ্যে প্রবেশ করেছি। আমি বরং সেখানে গিয়ে দেখি কোনো সাহায্য পাই কিনা। এরপর প্রতীক সেই রাজপ্রাসাদে যায়। রাজা তার মেয়েকে নিয়ে রাজসভায় বসেছিল। এত সুন্দর রাজকন্যা! এই ছেলে, কে তুমি? তোমাকে তো এই রাজ্যে আগে কখনো দেখিনি। কি চাই তোমার? মহারাজ, আমি এক বিপদে পড়ে আপনার কাছে এসেছি। মালামাল সহ এক লঞ্চে করে শহরের পথে যাচ্ছিলাম। হঠাৎ করে দুর্ঘটনার কারণে আপনার রাজ্যে চলে এসেছি। আমার যে এখন কোথাও যাওয়ার জায়গা নেই। আপনি যদি আমায় একটু সাহায্য করতেন খুব ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আমার এখানে যেই আসুক না কেন, আমি কাউকে ফিরিয়ে দেই না, তোমাকেও দেব না। সিপাহী, এর থাকার ব্যবস্থা করে দাও। সিপাহী প্রতীককে নিয়ে সেখান থেকে চলে গেল। অন্যদিকে সেই রাজকুমারী বাহিরে হাঁটতো, হাসতো আর এসব কিছু প্রতীক জানালা থেকে দেখছিল। কি অপরূপ হাসি, আর দেখতেও কত সুন্দর! আমি এই প্রথমবার এত সুন্দর কাউকে দেখছি। মনে হচ্ছে আমি রাজকুমারীকে ভালোবেসে ফেলেছি। রাজকুমারী, তাড়াতাড়ি চলে এসো। এই তো বাবা, এক্ষুনি যাচ্ছি। আর একদিন সিপাহী দৌড়ে রাজার কাছে আসতে লাগলো। মহারাজ মহারাজ, এক ভয়ঙ্কর খবর পেলাম। ভয়ঙ্কর খবর? কি হয়েছে সিপাহী? আমাদের পাশের রাজ্যের রাজপুত্র লক্ষণ, সে আমাদের পাতালপুরের রাজকন্যাকে বিবাহ করতে চায়। আর আপনি যদি রাজকন্যার সাথে লক্ষণের বিয়ে না দেন, তো লক্ষণ আমাদের রাজ্য ধ্বংস করে দিবে। না, এ কখনোই হতে পারে না। আমি আমার মেয়েকে কখনোই ওর সাথে বিয়ে দেব না। ওরা যে আমাদের শত্রু। এখন আপনি কি করবেন মহারাজ? সেটাই তো ভাবতে হবে সিপাহী, কি যে করব। মহারাজ, আমি থাকতে আপনি কোনো চিন্তাই করবেন না। আমি এর সমাধান করতে পারবো। তুমি? কিন্তু কি করে? রাজপুত্র লক্ষণকে বলুন আমার সাথে লড়াই করতে। যদি সে আমার সাথে লড়াই করতে পারে তাহলেই সে এই পাতালপুরের রাজকন্যাকে বিয়ে করতে পারবে। আর যদি না পারে তাহলে আমি রাজকন্যাকে বিয়ে। কি? কি বললে তুমি? তুমি আমার মেয়েকে বিয়ে করবে? না, এ কখনোই হবে না। মহারাজ, রাগান্বিত না হয়ে শান্ত মাথায় ভেবে বলুন। না হলে সেই শত্রু রাজপুত্র আমাদের কন্যাকে বিয়ে করে ফেলবে। এতে আমাদের রাজপ্রাসাদ ও রাজকন্যার অনেক বড় ক্ষতি হবে। আরে তাই তো। সিপাহী, তুমি তো একদম ঠিক কথা বলেছ। ঠিক আছে, তাহলে আমি এ প্রস্তাবে রাজি আছি। সিপাহী, রাজপুত্র লক্ষণকে খবর দাও, সে যেন লড়াই করার জন্য প্রস্তুত থাকে। এরপর সিপাহী রাজপুত্র লক্ষণকে খবর দিল। সে লড়াই করার জন্য পাতালপুরীতে এলো আর প্রতীকের সাথে লড়াই করতে লাগলো। প্রতীক লক্ষণকে তলোয়ার দিয়ে অনেক আঘাত করতে লাগলো
আঘাত পেয়ে লক্ষণ অনেক দুর্বল হয়ে পড়ল আর লড়াই করতে পারল না। সে হেরে গেল আর প্রতীক জিতে গেল। হেরে যাওয়ার কারণে লক্ষণ সেখান থেকে চলে গেল। মহারাজ, আমি আমার কাজ সম্পূর্ণ করেছি। এখন কি আপনি রাজকন্যাকে আমার হাতে তুলে দিবেন? হ্যাঁ, অবশ্যই দেব। আমি আমার এই এক সাহসী ব্যক্তি চেয়েছিলাম, আর তুমি হলে সেই ব্যক্তি। তোমার এই সাহসিকতা দেখে আমি মুগ্ধ হয়েছি, তাই আমি আমার রাজকন্যাকে তোমার হাতে তুলে দিলাম। রাজার মুখে এ কথা শুনে প্রতীক অনেক খুশি হয়ে গেল। পাতালপুরীর সুন্দরী রাজকন্যাকে সে নিজের করে পেল। এরপর রাজা ধুমধাম করে তার রাজকন্যার সাথে প্রতীকের বিয়ে দিল। রাজকন্যা, তুমি কি আমায় পেয়ে আনন্দিত? অবশ্যই আমি আপনাকে পেয়ে আনন্দিত। আজ আমার অনেক ভালো লাগছে। কিন্তু আপনি এসব কি করে করলেন? আমি প্রথম তোমাকে দেখে ভালোবেসে ফেলেছিলাম, আর সেই ভালোবাসার শক্তিতে জয় হলো। আজ আমি অনেক খুশি। এরপর থেকে প্রতীক সে রাজ্যই তার রানীকে নিয়ে সুখে শান্তিতে থাকতে লাগলো। রাধা, রাধা, কই রে মা? কোথায় গেলি? এই তো চুলে তেল দিচ্ছি মা। এই কলসিটা নিয়ে পুকুরে যা তো, জল নিয়ে আয়। না মা, আমি এই রোদে ঘর থেকে কোথাও যেতে পারবো না। সারাদিন এমন চুল নিয়ে পড়ে থাকলে চলবে? সারাদিন শুধু চুলে এই করছে ওই করছে। এই চুল নিয়ে এত পড়ে থাকলে হবে না। হ্যাঁ, কানের কাছে চিৎকার করো না তো, আমি বাড়ির কোনো কাজই করতে পারবো না। স্বামীর ঘরে গিয়ে কি করবি শুনি? কুটো নেড়ে তো দুটো করিস না। স্বামীর ঘরে তো এমন রাজরানীর মতো থাকতে পারবি না। কে বলেছে পারবো না? একটা বড়লোক দেখে ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিবে, বুঝলে? তাহলে আমার আর কোনো কাজ করতে হবে না। আমি আমার চুলের যত্ন নিতে পারবো। তোর সাথে কথাই পেরে উঠতে পারবো না। শোন, একটু পর ছেলেপক্ষ তোকে দেখতে আসবে। যা, তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমি রান্নাটা সেরে নেই। আর রাধার মা চলে যায়, আর রাধা তখনই তার আয়নার সামনে বসে পড়ে সাজতে। কিছুক্ষণ পর পাত্রপক্ষ চলে আসে। তবুও রাধার সাজ শেষ হয় না। তখনই রাধার মা রাগ হয়ে যায়, আর রাধার মা রাগ করে রাধার ঘরে যায়। কি রে রাধা, এখনো আয়নার সামনে বসে আছিস? এই চুলগুলো এখনো আঁচড়ানো হয় না? ওনারা যে চলে এসেছে। আর একটু, এই তো চলে যাচ্ছি। এরপর রাধা বাহিরে আসে আর পাত্রের সামনে যায়। পাত্র কে? এখানে দুজনেই তো বয়স্ক। ওই তো, উনি হলো পাত্র। মা, কি সব বলছো তুমি? এই টাকওয়ালা বয়স্ক লোকটা? মা, আমার ছেলে পছন্দ হয়নি। আমি এই ছেলেকে বিয়ে করতে পারবো না। আমার কত সুন্দর চুল, আর আমি কি না বিয়ে করব এই টাকওয়ালাকে? এরপর রাধা রাগ করে তার ঘরে চলে যায়। আমাদের এভাবে ডেকে এনে অপমানের মানে কি? আপনার মেয়ের এত অহংকার, আমার ছেলেকে টাকলা বলে? চুলের এত অহংকার! চল বাবা, এর থেকে ভালো মেয়ের সাথে তোকে বিয়ে দেব। পর পাত্রপক্ষ রাগ করে চলে যায়, আর রাধার মা রাগ করে রাধার ঘরে যায়। এটা তুই কি করলি? ছেলেটা কত বড় লোক, তুই জানিস? সারা জীবন পায়ের ওপর পা তুলে খেতে পারতি। তুমি চুপ থাকো তো। কলেজে কত সুন্দর সুন্দর ছেলেরা আমার এই চুলের জন্য আমার পেছনে ঘুরতো, জানো? আর আমি কি না এই টাকওয়ালা বুড়োটাকে বিয়ে করব? শোন মা, কোনো কিছু নিয়ে এত অহংকার করতে নেই। আর একদিন মোড়লের স্ত্রীর চোখ পড়ল আলমারির নিচে। আরে, ওই আলমারির নিচে কি পড়ে আছে? ওটা তো চকচক করছে। গিয়ে দেখি তো একবার। এ কথা বলে মোড়লের স্ত্রী সে আলমারির কাছে গিয়ে সে জিনিসটা হাতে নেয়।
আরে এটা তো আমার গহনাটা, যেটা কয়দিন আগে হারিয়ে গিয়েছিল। আর এটা কিনা এখানে পড়ে আছে। আর আমি সেদিন বিমলকে অনেক কথা শুনিয়েছিলাম। না না, আমি যে গহনাটি পেয়েছি এ কথা আমার স্বামী জানতে পেলে আমায় অনেক কথা শোনাবে। আমি বরং এটা অন্য জায়গায় রেখে দেই। মোড়লের স্ত্রী তার গহনাটি অন্য স্থানে রেখে দিল আর মনে মনে বলতে লাগলো, আমি কিনা বিমলের সাথে অনেক বাজে ব্যবহার করলাম। না, এ কাজ করা আমার ঠিক হয়নি। আর আমি যে গহনাটি পেয়েছি এটিও যেন কেউ জানতে না পারে। এ কথা বলে মোড়লের স্ত্রী ঘর থেকে বাহিরে যায়। আর তখনই মোড়লের সাথে বিমল কথা বলতে থাকে। মোড়ল মশাই, আপনাদের বাড়িতে কাজ করার 2 মাস পার হয়ে গেছে, আর আপনি আমার মজুরিও দিয়েছেন। আর তাই আমি আমার বাড়িতে আপনাদের নিমন্ত্রণ করলাম। আপনি মালকিনকে নিয়ে কাল অবশ্যই আসবেন। ঠিক আছে, অবশ্যই যাব। এ কথা বলে বিমল চলে গেল। আর মোড়লের স্ত্রী মোড়লের কাছে এলো। বিমল তোমায় কি বলে গেল? হ্যাঁ, বিমল আমাদের নিমন্ত্রণ করলো। কি ওই চাকরের বাড়িতে নিমন্ত্রণ? না, আমি কোথাও যেতে পারবো না। ওই চাকরের বাড়িতে আমি যাব না। চাকর হয়েছে বলি কি ওর বাড়িতে আমরা যেতে পারবো না নাকি? না, যেতে পারবো না। তুমি হলে গ্রামের মোড়ল, আর তুমি কিনা একজন চাকরের বাড়িতে নিমন্ত্রণ খেতে যাবে? গরিব আর ধনী দেখে সবকিছু যাচাই করা ঠিক না, বুঝলে? আমরা কালকেই ওর বাড়িতে যাব। পরদিন সকালে মোড়ল তার স্ত্রীকে নিয়ে বিমলের বাড়িতে আসে। বিমলের স্ত্রী তাদের জন্য অনেক খাবারের আয়োজন করে। এরপর মোড়ল ও তার স্ত্রী খাবার খেয়ে নেয়। ও, আজ বহুদিন পর এরকম খাবার খেলাম, মনটা ভরে গেল। বিমল, তোদের বাড়িতে এসে আমাদের যে অনেক ভালো লাগলো। হ্যাঁ গো, তুমি একদম ঠিক কথা বলেছ। আর আমি আজকে একটা সত্যি কথা বলতে চাই। আসলে আমার গহনাটা সেদিন বিমল চুরি করেনি। সেটা আলমারির নিচে পড়ে গিয়েছিল, আর সেদিন সেটা আমি পেয়েছি। দেখলে তো, আমি বলেছিলাম না বিমল এ কাজ করেনি। এ কথা শুনে বিমল খুশি হয়ে গেল। তখন মোড়ল ও তার স্ত্রী সেখান থেকে চলে গেল। বিমল ও তার বউকে নিয়ে সুখী দিন কাটাতে লাগলো। কি গো, আজকে মাছ ধরতে যাবে না? অনেক বেলা তো হলো, কখন যাবে শুনি? 2 দিন থেকে তো জালে মাছই উঠছে না। যদিও 2-1টা ওঠে, জালের যে অনেক জায়গায় ছেঁড়া, সেদিক দিয়ে বের হয়ে যায়। নতুন জাল যে কিনবো কিনি, সে টাকাও যে নেই। আচ্ছা শোনো, আমি জাল সেলাই করে দেই, তুমি যাও। ঘরে তো কোনো বাজার নেই, যে দুটো মাছ পাবে তা বিক্রি করে বাজার করে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে গিন্নি, দাও, জাল সেলাই করে দাও। যাই, দেখি আজ ভাগে মাছ জোটে কিনা। হরির বউ হরিকে জাল সেলাই করে দেয়। হরি জাল নিয়ে নদীতে যায়। নদীতে গিয়ে জাল ফেলে। বেশ কিছুক্ষণ এদিক ওদিক জাল ফেলার পরে জালে 4টে মাছ ওঠে। বাঁচালে ভগবান, আজ যদি একটি মাছও না পেতাম কি যে হতো, বাজার কিভাবে করতাম। যাই, এই 4টি মাছই বিক্রি করি গিয়ে, তাতে যা টাকা হয় তা দিয়েই কিছু বাজার করে নিয়ে যাই। হরি সেই 4টে মাছ নিয়ে বাজারে যায়। সেগুলো বিক্রি করে কিছু শাকসবজি কিনে নিয়ে বাড়িতে যায়। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? এই তো আমি। মাছ পেয়েছো আজ? হ্যাঁ গো, পেয়েছি। 4টা মাছ পেয়েছি, সেগুলোই বাজারে বিক্রি করে কিছু শাকসবজি নিয়ে এলাম। আচ্ছা দাও, যা এনেছো তাই দাও, রান্না করি গিয়ে। তুমি হাত মুখ ধুয়ে একটু বসো, আমি রান্না করে খেতে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও।
এরপর হরির বউ রান্না করতে যায়। হরি হাত মুখ ধুয়ে রান্না হওয়ার অপেক্ষা করে। কি গো শুনছো, রান্না হয়ে গেছে, আসো খেতে দিচ্ছি। কিরে গীতা মা, কোথায় তুই? তুইও আয়, খেতে দিচ্ছি। হ্যাঁ মা, আসছি। এরপর হরির বউ হরি আর তার মেয়েকে খেতে দেয়। আজকেও এসব শাকসবজি রান্না করেছো মা? রোজ রোজ এসব খেতে আর ভালো লাগে না। খেয়ে নে মা, আমাদের অবস্থা তো জানিস। তোর বাবা জালটা সেরা, মাসে সেরা দিয়ে বেরিয়ে যায়। বাবা, একটা নতুন জাল কিনলেই তো পারো। কতদিন হলো ভালো মন্দ কিছুই খাই না। হ্যাঁ মা, কিনবো। এখন যে টাকা নেই রে, টাকা হলেই নতুন জাল কিনবো। তখন অনেক মাছ ধরবো, অনেক টাকা পাবো। তখন তোকে মাংস খাওয়াবো। এখন একটু কষ্ট করে খেয়ে নে মা। ঠিক আছে বাবা, খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে পরদিন সকালবেলা গীতা তার বান্ধবীর বাড়িতে যায় দেখা করার জন্য। লালি, কিরে লালি, কোথায় তুই? বাড়িতে আছিস তুই? কে রে গীতা, তুই কেমন আছিস রে? আয় আয়, ভেতরে আয়। এমনি আসলাম রে, তোর সাথে দেখা করতে। তুই কেমন আছিস বল? লালিদের বাড়িতে চিংড়ি মাছ রান্না হয়েছে। রান্নার খুব সুন্দর গন্ধ বের হয়েছে। বাহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে রে। হ্যাঁ, আজ মা চিংড়ি মাছ রান্না করেছে, তার গন্ধ বেরিয়েছে রে। তুই বস, খাওয়া দাওয়া করে যা। না রে, অন্যদিন খাবো, আজ যাই রে আমি। এরপর গীতা বাড়ি চলে যায়। রাতে তারা খেতে বসে। আজকেও এসব শাকসবজি রান্না করেছো মা? উফ, আমার আর ভালো লাগে না। খেয়ে নে মা, এমন করে না। তোর বাবার অবস্থা তো জানিস। মা, তুমি জানো আজ লালিদের বাড়ি গিয়েছিলাম। ওদের বাড়িতে আজ চিংড়ি মাছ রান্না হয়েছে। কি সুন্দর গন্ধ বেরিয়েছিল। আমার চিংড়ি মাছ খেতে খুব ইচ্ছে করছে মা। আচ্ছা রে মা, কটা দিন অপেক্ষা কর, তোকে আমি চিংড়ি মাছ খাওয়াবো। সত্যি বাবা? হ্যাঁ রে মা, সত্যি। গীতা খেয়ে ঘুমাতে যায়। হরি আর হরির বউ চিন্তায় পড়ে যায়। হ্যাঁ গো শুনছো, কি করবে এখন? বলে তো দিলে, নতুন জাল না কিনলে মাছ ধরবে কিভাবে? আর মেয়েকে চিংড়ি মাছ খাওয়াবে কিভাবে শুনি? কি যে করি গিন্নি, বুঝতে পারবো না। হায় ভগবান, কেন করে বানালে আমাকে তুমি? মেয়েটাকে যে ভালো মন্দ খাওয়াতে পারি না। এরপর তারা ঘুমিয়ে পড়ে। গিন্নি, আমি নদীতে গেলাম। এই সেরা জাল দিয়ে কি মাছ পাবে তুমি? ভগবানের ভরসা গিন্নি, দেখি কি হয়। এরপর হরি জাল নিয়ে নদীতে যায়। এদিক ওদিক জাল ফেলে, কিন্তু কোনো মাছ ওঠে না। আবার জাল ফেলে হরি জাল তুলে দেখে অনেক বড় একটা চিংড়ি মাছ উঠেছে। এত বড় চিংড়ি মাছ! হে ভগবান, আজ তুমি মুখ তুলে চাইলে গো, মেয়েটাকে আর চিংড়ি মাছ খাওয়াতে পারবো তাহলে। এ কথা বলে হরি যখন চিংড়ি মাছটি হাতে নেয়, তখন সেই চিংড়ি মাছটি একটি পরীতে পরিণত হয়। এ দেখে হরি অনেক অবাক হয়ে যায়। আমি তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না। চিংড়ি মাছ পরি হয়ে গেল, এ আমি কি দেখছি? তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আমি আমার অভিশাপ থেকে মুক্তি পেয়েছি। আমি আমার আগের রূপ পেয়েছি। এসব তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না গো। আমাকে এক সাধু
হয়েছিল আমি সেদিনই অভিশাপ মুক্ত হব। যে কোনো সৎ আর ভালো ব্যক্তি আমাকে স্পর্শ করবে। তুমি সৎ আর ভালো মানুষ, তাই তো আমি অভিশাপ থেকে মুক্তি পেলাম। ভেবেছিলাম মেয়েকে আর চিংড়ি মাছ খাওয়াবো, তা হলো না। তুমি কোনো চিন্তা করো না, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এখন তুমি বাড়ি যাও। এরপর পরী চলে যায়, হরিও বাড়িতে চলে আসে। রাতে তারা ঘুমিয়ে পড়ে। রাতে হরির বাড়িতে চিংড়ির বৃষ্টি হয়। বাবা, এ তো চিংড়ির বৃষ্টি হয়েছে মনে হচ্ছে, এ তো চিংড়ি মাছ। তাই তো দেখছি রে মা, সবই ভগবানের দয়া। সবাই অনেক খুশি হয়ে যায়, আর তারপর থেকে তারা সুখে শান্তিতে দিন কাটায়।